MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। হট্ট মেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। বলছিলাম রাজ্যে কি চলে। রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়, তার অনেক প্রেম প্রীতি, অনেক দরদ সহানুভূতি রয়েছে পরিযায়ী সংখ্যালঘুদের জন্য। কথায় কথায় বাঙালি বলেন, আসলে বাঙালি নয়, আসলে শুধুমাত্র সংখ্যালঘু কেন্দ্রিক এই প্রেম। বাঙালি হিন্দুদের জন্য নয়, কিন্তু যদি হতো তাহলে ধুলিয়ান থেকে শামশেরগঞ্জ থেকে হাওড়া থেকে সন্দেশখালী বিভিন্ন সময় সেই প্রেম ভালোবাসা আমরা দেখতে পেতাম। কথায় বলে শ্রাবণ মাস শিবের মাস। শ্রাবণ মাস মানেই তার সঙ্গে বাঙালি হিন্দুদের আবেগ জড়িয়ে থাকে। শ্রাবণ মাস, সেই মাসের সঙ্গে শুধুমাত্র শিব নয়, শিব আরাধনা করার সঙ্গে শক্তি আরাধনাও করতে হয়। আমরা জানি শিব শক্তি আরাধনার কথা। আসলে এ রাজ্যের শাসক দল হিন্দু থেকে শতহস্ত দূরে থাকে, হিন্দু আবেগ হিন্দু বিশ্বাস থেকে শতহস্ত দূরে থাকে বোধহয়। আর সেই জন্য শ্রাবণ মাসে শিব ভক্তদের চূড়ান্ত হেনস্থার শিকার হতে হলো এই রাজ্যে, পশ্চিমবঙ্গে, মল্লারপুরে। ভাবুন, যারা পুণ্য অর্জনে বেরিয়েছেন, যারা মা কামাখ্যাকে দর্শন করে আসছেন, দীর্ঘদিন ধরে রাজ্য ভ্রমণ করছেন এবং তারপর এসে পৌঁছেছেন আমাদের রাজ্যে তারাপীঠে, শক্তিপীঠ, সেখানে মাকে পুজো দেওয়ার জন্য, বাবার মাথায় জল ঢালার জন্য। আর সেই পুণ্যার্থীদের সঙ্গে কি চূড়ান্ত অমানবিকতা রাজ্যে ঘটেছে। আমি জানি না যে এর প্রভাব কতখানি পড়বে সেই সমস্ত হিন্দু বাঙালির মনে, কারণ যাই হয়ে যাক, শিব সত্য হ্যায়। যেভাবে কোথাও শিব ভক্তদের, গেরুয়া বসনকে অবমাননা করা হলো এই রাজ্যে, শিব ভক্তদের শিশু থেকে মহিলা, নারী পুরুষ নির্বিশেষে 24টা ঘন্টা জল ছাড়া, খাবার ছাড়া, গরমের মধ্যে এই রাজ্যের মাটিতে হেনস্থার শিকার হলো, তাদের শিকার হতে হলো, হেনস্থার শিকার হতে হলো। এরপরেও চোখ খুলবে কিনা? মানুষের চোখ খোলা খুব জরুরি। এটা ঈশ্বরের তৃতীয় নেত্র নয়। মানুষের চোখ যদি মানুষ নিজে ইচ্ছে বন্ধ করে রাখে, তার পরিণাম ভয়ঙ্কর হবে, পরিণামে মহাপ্রলয় হবে, ধ্বংস। তাই এই রাজ্যে এখনো পর্যন্ত যদি হিন্দুরা জেগে ঘুমোয়, তাহলে বুঝতে হবে তারা ধ্বংসের জন্য অপেক্ষা করছেন। কেন বলছি? বেশ, এবার আমি আসি আসল কথায়। আজকে শুরু করব মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো বক্তব্য আমি বলবো, যে বক্তব্য থেকে আপনারা বুঝতে পারবেন যা না এর সঙ্গে শিবের বা শিব স্তোত্র বা তাণ্ডবের কোনো সম্পর্ক নেই। আমি একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বক্তব্যের কথা বলছি। সেই বক্তব্যগুলো শুনলে বুঝতে পারবেন যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংক নিয়ে চিন্তিত এ রাজ্যে। আর ভোট ব্যাংক মানে সংখ্যালঘু। তারপরে যদি মনে হয় যে এদিক ওদিক করে শ্রী সাথী ভান্ডার গোলে কিছু হিন্দু ভোট ব্যাংক হাত থেকে বেরিয়ে যাচ্ছে, তাদেরকে কাছে পাওয়ার জন্য রয়েছে তো মন্দির রাজনীতি, ধাম রাজনীতি, তীর্থ রাজনীতি, প্রসাদ রাজনীতি। যদি শ্রী সাথী ভান্ডার কম পড়িয়া যায়, তাহলে মন্দিরের আশ্রয় নেওয়া যায়, মন্দির নিয়ে রাজনীতি করা যায়, ধাম নিয়ে রাজনীতি করা যায়, প্রসাদ নিয়েও রাজনীতি করা যায়, তাই তো? মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো বক্তব্য শুনি আজকের সোজাসুজি স্বর্ণালী শুরু করব, আর তারপর শোনাবো এই রাজ্যের বুকে হয়ে চলা ঘটা এমন এক ঘটনা যাতে আপনারা প্রত্যেকে লজ্জায় মাথা নত করবেন। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তারাপীঠ মন্দির সম্পর্কে কি বলছেন, যে তারাপীঠে কি উন্নয়ন হয়েছে সেটা আমরা আজকে দেখলাম, বলছি আপনাদের ধীরে ধীরে, এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য বিভিন্ন মন্দিরের উন্নয়ন সম্পর্কে কি কি করেছেন সেগুলো তিনি কি বলছেন, শুনুন একবার। সবার অনুষ্ঠানে আমরা কিন্তু সুন্দরভাবে অনুষ্ঠান পালন করি। আমি নিজেও অনেক অনুষ্ঠানে, হোলিতে আপনারা দেখেছেন, হোলির অনুষ্ঠানও আমরা করি।
যাতে সকলে পার্টিসিপেট করতে পারে। এবং বিভিন্ন ধর্মের স্থানগুলো, তারাপীঠ মন্দির গেলে দেখবেন কি ছিল কি হয়েছে। জলপাইগুড়ি শিব মন্দির, জলপেশ শিব মন্দির খুব বিখ্যাত। ওখানে জর্দা নদীর ওপর ময়নাগুড়ি থেকে জলপেশ মন্দির যাবার পথে এক নবনির্মিত সেতু হলো, যেটা জলপেশ মেলা প্রাঙ্গণ থেকে জলপেশ মন্দিরের শিব চতুর্দশীর দ্বার পর্যন্ত পৌঁছানো যাবে। যেহেতু শ্রাবণী মেলা আসছে, ভোলে বাবা পার লাগাও, তাই এই সময় সেতুটা চালু করে দিলাম যাতে মানুষ সুযোগটা পায়। আপনারা শুনলে খুশি হবেন, তারকেশ্বর ডেভেলপমেন্টও আমরা করে দিয়েছি। এই যে তারকেশ্বরের শ্রাবণী মেলায় এত মানুষ আসবে, তাদের বিনা পয়সায় জল, তাদের বাঁক রাখার ব্যবস্থা, তাদের মে আই হেল্প ইউ বুথ, বিনা পয়সায় পুলিশ অ্যারেঞ্জমেন্ট, সবই কিন্তু আমরাই করি পুরো রাজ্য সরকারের থেকে। কারণ আমরা মনে করি সর্বধর্ম সমন্বয়, যেটা রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন, আমরা এটাকে বিশ্বাস করি। তাই সর্বধর্ম, বাংলায় দেখবেন সব ধর্মের মানুষের উৎসব হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সব ধর্মের মানুষের উৎসব হয়। এখানে তিনি হিন্দুদের উৎসব, মন্দির, বিশ্বাস, আবেগ নিয়ে বলছেন যে কোন কোন মন্দিরের কি কি উন্নয়ন করেছেন, কোথায় স্কাই ওয়াক করেছেন, আরও কোথাও কি করছেন। তিনি বলছেন শ্রাবণের মাস আসছে, শ্রাবণী মেলা আসছে, তাই তার আগে জলপেশ মন্দিরের কাছে একটা সেতুও নাকি চালু করা হয়েছে, তারকেশ্বর ডেভেলপমেন্ট নাকি করে দিয়েছেন। কারণ বাংলায় নাকি সব ধর্মের অনুষ্ঠান পালিত হয়, কারণ রামকৃষ্ণদেবের থেকে তিনি নাকি এই শিক্ষা পেয়েছেন। আমার বক্তব্য মাননীয়া, এই যে স্কাই ওয়াক, এই যে মন্দিরের উন্নয়ন, এই যে তারাপীঠ, এই যে তারকেশ্বর, এই যে জলপেশ, এই যে লম্বা ফিরিস্তে আপনি দেন, সেটা কি শুধুমাত্র নিজের রাজ্যের জন্য? সেই সমস্ত তীর্থক্ষেত্র, সেই জায়গা যা আমাদের রাজ্যে রয়েছে, যা আমাদের গর্ব, যা আমাদের অস্মিতা। অস্মিতা মানে হচ্ছে অহংকার বা গর্ব, যে নিঃসন্দেহে যা আমাদের রাজ্যের হিন্দুদের, পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিদের অস্মিতা, বাঙালিদের গর্ব, সেই জায়গায়, সেই তীর্থক্ষেত্রে আপনি চান না তাতে সেখানে প্রতিবেশী রাজ্য থেকেও, দেশের বিভিন্ন প্রান্ত থেকেও, এমনকি আমি তো বলবো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকেও হিন্দুরা এসে, যারা হিন্দু ধর্মে আস্থা রাখেন, যারা ওই ভোলে বাবার পার লাগাও বললেন না একটু আগে, যারা মহাদেবের ওপর বিশ্বাস রাখেন, দেবাদিদেব মহাদেবের পুজোর জন্য যারা দূর দূর থেকে ছুটে আসেন, তারাও যেন আসতে পারেন। আপনি চান না সেটা? নাকি এখানে আপনার মাথায় কোথাও অন্য সমীকরণ, ইকুয়েশন বা প্রতিহিংসা বা প্রতিশোধ ঘুরে বেড়ায়? কেন বলছি এ কথা জানেন? উত্তরপ্রদেশ থেকে এই পবিত্র মাসে পুণ্য অর্জনের জন্য একটা বাস বেরোয়, তাতে ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষ, পুরুষ, মহিলা, তারা সবাই ছিলেন। সেই বাস পুণ্য অর্জনের জন্য পৌঁছে যায় সুদূর আসাম। কামাখ্যা মন্দির দর্শন হয়, মায়ের কাছে পুজো দেওয়া, তারপর অনেকের মানত ছিল সেখানে। তারপর সেই বাস পুণ্য অর্জনের জন্য, সেই পুণ্যার্থী ভর্তি বাস, যেখানে গেরুয়া বসনধারী সবাই রয়েছেন, যারা ঈশ্বরের নাম জপ করতে করতে, ওই মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে বললেন না ভোলে বাবা পার লাগাও, ঠিক সেরকমই ঈশ্বরের নাম নিয়ে, কখনো রাম, কখনো দেবাদিদেব মহাদেব, তাদের নাম নিয়ে তারাও এগিয়ে আসেন। এবং তাদের উদ্দেশ্য ছিল একটু তারাপীঠ দর্শন করার, সেখান থেকে আবারও বাড়ি ফিরে যাওয়া। হয়তো বিহারেও কোনো পরিকল্পনা ছিল, আমি জানি না, কিন্তু সেই বাস পুণ্যার্থী বোঝাই বাস এসে পৌঁছলো আমাদের রাজ্যে। আসাম থেকে পশ্চিমবঙ্গ ঢোকার সময় ছত্রে ছত্রে চেকপোস্ট, না শুধুমাত্র সরকারি টোল ট্যাক্সের কথা বলছি না, জায়গায় জায়গায় চেকপোস্ট, যে চেকপোস্টগুলো আপনারা অনেক সময়তে রাজ্য সড়কের ওপরে বিভিন্ন জায়গাতে দেখে থাকেন, সেখানকার পুলিশ বা সিভিক তাদের বিভিন্ন কার্যকলাপ দেখে থাকেন। অনেক সময় মোবাইলে রেকর্ড হয়ে থাকে, হাতে যেভাবে টাকা ধরে থাকে আর সেখান থেকে যেভাবে বালির লরি পাস করানো হয়, বিভিন্ন লরি পাস করানো হয়, সেগুলো দেখে থাকেন সেই চেকপোস্ট। সে বিভিন্ন চেকপোস্টে বিভিন্ন রকম টাকা, চালান, রসিদ কাটতে কাটতে তারা এগিয়ে আসেন। কিন্তু তারাপীঠ থেকে ফেরার পথে পুণ্যার্থীদের সঙ্গে ঠিক কি করা হলো গতকাল রাতে, দেখুন সেই ছবি। ভিন রাজ্য থেকে আসা শিব ভক্তদের সঙ্গে কি হয়, তাদেরকে আটকে দেওয়া হয়, তাদেরকে বলা হয় দেখান আপনাদের চালান, ড্রাইভারকে বলা হয়, যিনি চালক ছিলেন
তিনি চালান দেখান, তিনি বলেন যে এর আগে একটা চালান কাটা হয়েছে, সেই কাগজ আমার কাছে আছে, দেখুন। দেখার পর বলা হয় যে এটা তো আসল না, এটা জাল। মাথায় হাত তাদের। আরে মশাই, আপনার রাজ্য থেকে, আপনার রাজ্যের চেকপোস্ট, সেখানে চেকপোস্ট থেকে এটা দেওয়া হয়েছে এবং সেই রসিদ আমাদের কাছে আছে, বলছে এটা জাল। যদি জাল হয়ে থাকে তাহলে আমরা আবার না হয় চালান কাটছি, আবার না হয় রসিদ দিচ্ছি। বলাচ্ছে না, সেটা চলবে না। কেন করা হয়েছে তার জবাব দাও। তাহলে আপনি চেকপোস্টের সঙ্গে কথা বলুন না, তাও বলা হবে না। তারপরের পার্টটা আরো ভয়ঙ্কর। তারা যে অভিযোগ করছেন তাদের মুখেই আমি শোনাবো। তারা বলছেন যে ইসলামপুরে নাকি এর আগে ট্যাক্স দিয়েছিলেন, তারা পুলিশকে সব কাগজপত্র দেখিয়েছিলেন, তারপরে নাকি জানায় যে আমাদের কাগজপত্রে গাফিলতি আছে। তখন তারা জানান যে এর আগে যদি জাল কাগজপত্র দেওয়া হয়ে থাকে তাহলে তাদের কিছু করার নেই, সেক্ষেত্রে তারা আবার আর কি করবে। কিন্তু সেই জন্য সেই অপরাধে তাদের গাড়ির 1,94,000 টাকা 435 টাকার চালান কাটা হয় এই অপরাধে, এবং বলা হয় কি চালান না দিলে গাড়ি ছাড়া হবে না। স্বাভাবিক বিষয়, পুণ্যার্থী তারা, সেখানে শিশু, নারী, মহিলা, পুরুষ রয়েছেন, তারা কোথা থেকে দেবেন 1,94,000 টাকা? প্রায় 2 লক্ষ টাকার চালান কোথা থেকে দেবেন তারা? সেই রসিদ, সেই টাকা তারা বলেন সম্ভব নয় দেওয়া। অতএব সারা দিন 24 ঘন্টা তাদেরকে দাঁড় করিয়ে রাখা হয়। আর রাত্রিবেলা যখন বুঝতে পারে, পুলিশ বোধহয় শুরুতেই বুঝতে পেরেছিল যেখানে কোথাও একটা গন্ডগোল আছে এবং নিজের রাজ্যের এখন নাকি জাল চালান প্রায় অন্য চেকপোস্টও কাটা হয়। আমরা এর আগে অনেক চেকপোস্টের ভিডিও দেখেছি, আপনাদেরও দেখিয়েছি। তো সেই সময় সারা দিন প্রায় নির্জলা থাকার পর শিশু, মহিলা, তারা না খেতে পারেন, না জল পান, না কিছু অবস্থা হয় তাদের। রাত্রিবেলা গিয়ে পুলিশ একটা মুচলেখা লিখিয়ে নেয় যে তাদেরকে বলতে হবে উত্তরপ্রদেশে গিয়ে তারা সেই টাকাটা নাকি পাঠাবেন, হয়তো দরদস্তুর করে একটু কমেও যায়। আমার প্রশ্ন, যদি রাত্রিবেলা পুলিশ মুচলেখা লিখিয়ে তাদেরকে ছেড়ে দিলেন বাসটা, তাহলে সারা দিন কেন আটকে রাখা হলো? এই পুণ্যার্থীদের এইভাবে হেনস্থার শিকার কেন হতে হলো? কারণ তারা ঈশ্বরের সাধনা আরাধনার জন্য বেরিয়েছিলেন, তারা পুজো দেওয়ার জন্য বেরিয়েছিলেন, তাদের পরনে গেরুয়া বসন ছিল, না তারা হিন্দিভাষী উত্তরপ্রদেশ থেকে এসেছিলেন? কিসের জন্য এটা হলো? এত মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রেম প্রীতি ভালোবাসার কথা তিনি বলেন, পরিযায়ী শ্রমিক নিয়ে সংখ্যালঘু সেন্টিমেন্ট দেখান, তাহলে পরিযায়ী পুণ্যার্থী যারা আমাদের রাজ্যে আসছেন তাদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, পুলিশের কোনো দায় নেই। সেম ঘটনা, একই জিনিস যদি আজকে আমরা এখান থেকে পুণ্য করার জন্য বাসে করে উত্তরপ্রদেশ যাই এবং সেখানে গিয়ে বেনারস, বারাণসী, হরিদ্বার বা অযোধ্যার সামনে মন্দিরে দর্শন করার জন্য যদি যাওয়ার সময় যদি একই রকমভাবে আমাকে সেই রাজ্যের লোকেরা প্রতিশোধ নেওয়ার জন্য হ্যারাস করে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় নামবেন রাস্তায়? নামবেন? শোনাবো আপনাদেরকে পুণ্যার্থীরা যারা ওই বাসে সারা দিন ধরে অপেক্ষা করলেন, নামতে পারলেন না, খেতে পারলেন না, তারা কিছু চেনেন না, তারা এসছেন ভিন রাজ্য থেকে শুধুমাত্র তারাপীঠ দর্শন করার জন্য কামাখ্যা মন্দির থেকে ফেরার পথে। কি ভয়ঙ্কর অভিজ্ঞতা তাদের, শুনুন। हम लोग जो है तारापीठ माता जी के दर्शन करके आ रहे थे। रास्ते में हम लोगों का ये चौराहे पे आरटीओ साहब से मुलाकात हो गई हमारी, तो उन्होंने हमारी गाड़ी का टैक्स मांगा, जो कि बंगाल स्टेट का टैक्स उन्होंने मांगा। मैंने टैक्स कटाया हुआ था बंगाल स्टेट का। जब उन्होंने टैक्स को जांच किया तो उन्होंने बताया कि आपका टैक्स फर्जी कटा हुआ है। तो मैंने बोला सर, मैं चेक पोस्ट इस्लामपुर से कटाया हूँ, इस्लामपुर चेक पोस्ट से मैंने कटाया था उसको। तो मैंने सर से उस जहाँ से कटाया था उससे भी बात मैंने करा। पहले उन्होंने बात करने से इनकार कर दिया कि मैं किसी से बात नहीं करूँगा, मैं चालान करूँगा सीधे सीधे। तो उन्होंने उनसे बंगाली भाषा में उन लोगों से बातचीत हुई। मेरे को तो कुछ समझ में नहीं आया कि उन्होंने क्या बात किया। उसके बाद उन्होंने हमारी गाड़ी का 1,94,435 रुपये का चालान कर दिया। कहा कि जब तक ये पैसे पेमेंट नहीं होंगे तब तक गाड़ी आप कृषि मंडी में खड़ी कर दीजिए। আমি জানি না যে আসলে সমস্যা কোথায়। এই রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন এই শামশেরগঞ্জ, ধুলিয়ান, বিভিন্ন জায়গায় যখন হিন্দু অঞ্চলে হিন্দুরা যখন কাঁদছিল, যখন তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের মন্দির ভাঙা হচ্ছিল, সেই সময়তে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হয়নি নিজের রাজ্যে পর্যন্ত বাঙালি নিরাপদ নয়। আর অন্য রাজ্য থেকে যখন কেউ পুণ্য অর্জনের জন্য আসছেন তখনও একই ছবি, একই জিনিস। এরপর যদি এই একই জিনিস নেই, যদি উত্তরপ্রদেশের সরকার রাস্তায় নামে,
একই জিনিস যদি ফেস করতে আমাদেরও ভিন রাজ্যে, তার দায় নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় যাদের জন্য কথা বলছেন, কারণ কথা বলছেন কিসের জন্য? যে অন্য কোনো রাজ্যে বিভিন্ন জায়গাতে গিয়ে সংখ্যালঘু পরিযায়ী শ্রমিক যারা, তাদের জন্য, সেই ভোট ব্যাংকের জন্য কথা বলছেন, পথে নামছেন। একবারও বলছেন না যে সেখানে বহু জায়গাতে এই নথি যাচাই করতে গিয়ে দেখা গেছে কি সত্যি সত্যি রোহিঙ্গা, সত্যি সত্যি বাংলাদেশি অনুপ্রবেশকারী। এ কথা তিনি বলছেন না। তিনি এ রাজ্য থেকে মন্দির উন্নয়নের কথা বলেন, মাঝে মাঝে বলেন যে কালীঘাটের স্কাই ওয়াকটা একবার ঘুরে আসবেন। আমি বলবো যে কালীঘাটের স্কাই ওয়াকটা, সেখানে আসুন সবাই, অন্য জায়গা থেকেও আসুন, দেখুন কত চওড়া হয়েছে, কি দারুণ হয়েছে। এরপর সত্যি মনে হবে যে এই ঘটনার পর, এই ঘটনাগুলো যখন বাইরে ক্রমশ ছড়িয়ে পড়বে, এরপর মানুষ আর আসবেন। আসলে এই জায়গাটাই পশ্চিমবঙ্গকে কি মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি সত্যি হিন্দুদের জন্য একটা ত্রাসের জায়গা বানাতে চাইছেন? তিনি বলছিলেন যে সবাই বলছে আমি নাকি বাংলাদেশ বানিয়েছি। এই যে ঘটনাগুলো ঘটছে, এর সঙ্গে বাংলাদেশের কোনো সিমিলারিটি পাওয়া যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো। এই যে বলছিলাম কিছুক্ষণ আগে যে তিনি বলছেন যে কালীঘাটে আসুন, কি কি কাজ করেছেন, শুনুন একবার সেই ফিরিস্তি। কালীঘাটের স্কাই ওয়াকটা প্লিজ দয়া করে ঘুরে আসবেন। এবং কালীঘাটের স্কাই ওয়াকে একটা মুরাল আছে, মুরাল তৈরি হয়েছে, দারুণ দেখতে। দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকটা জায়গা একটু কম পেয়েছিলাম এবং ওটা ফার্স্ট করেছিলাম। কালীঘাট স্কাই ওয়াকটা সেকেন্ড হলো, থার্ড হলো জল্পেশ শিব মন্দির। কালীঘাট স্কাই ওয়াকটা কিন্তু অনেক চওড়া এবং দারুণ হয়েছে। দুধ পুকুর থেকে শুরু করে সবই উন্নয়ন হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত উন্নয়ন করেছেন তাহলে কোন হিন্দুদের জন্য? শুধুমাত্র রাজ্যের? আমি জানি না। এই ঘটনা ঘটার পর কোনো রকম প্রতিক্রিয়া আমি সরকারি তরফ থেকে পাইনি। শুধুমাত্র ছবি পেলাম, কিছু বক্তব্য পেলাম, এবং যেটা পেলাম সেটা আরো একবার আপনাদেরকে শোনাতে চাই। দেখুন কিরকম ভাবে এই রাজ্যে এসে কত বড় আমাদের জন্য অপমান এটা, যে কিভাবে এখানে বিভিন্ন চেকপোস্টে জালিয়াতি করা হচ্ছে। যদি এখন একে বিশ্বাস করতে না চান, আমি বলবো যে পাশাপাশি আমার কাছে অনেক ছবি রয়েছে। আমি দেখাতে পারি যে এই রাজ্যের বাসিন্দা, রাজ্যের বাঙালি, যে বাঙালিদের জন্য হয়তো কোনোদিনই রাস্তায় নামবেন না মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বাঙালিরা বিভিন্ন সময়তে এই জালিয়াতির, এই হ্যারাসমেন্টের শিকার হয়েছেন। খোদ দেখতে পাওয়া গেছে বিভিন্ন চেকপোস্টে সিভিক দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা তুলছে। এবং কখন আমি এই ছবিটা দেখাচ্ছি, গাড়ি থামিয়ে টাকা নিচ্ছে পুলিশ। এটা 2024-এর জুলাই, 17 জুলাই আমি খুঁজছিলাম, আজকে খুঁজতে খুঁজতে এই ছবিটা পেলাম। এরপর আমি জানি না যে সত্যি সত্যি এই রাজ্যটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কি বানাতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো, আমার টিমকে বলবো রেডি করতে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমাদের মানুষের পরিচয় নাকি পদবিতে নয়, মনুষ্যত্বে। এই রাজ্যের নাকি মানবিক প্রাণ রয়েছে, সমস্ত ভাষাকে নাকি সম্মান করা হয়, এবং আরো অনেক কিছু তিনি বলে গেছেন বিগত সময়। সত্যি সেগুলো বলার জন্য বলা, নাকি এখন নিশ্চিত হয়ে গেছেন যেহেতু মনে হচ্ছে যে অবাঙালি ভোটটা হাত থেকে বেরিয়ে গেছে বলে যা খুশি করা যাবে বা যা খুশি ইনস্ট্রাকশন দেওয়া যাবে? শুনুন। মানুষের সবচেয়ে বড় পরিচয় তার পদবি নয়, তার ধর্ম নয়, তার মনুষ্যত্ব। সে একটা মানবিক প্রাণ। আমি আমার পদবি লিখি না ফাইলে, তার কারণ আমি মনে করি আমার পদবি হচ্ছে আমার মনুষ্যত্ব, আমার মানবিক প্রাণ। এ প্রাণ যেন দানবিক না হয়। আমি সব ভাষাকে সম্মান করি, কিন্তু বলতে পারেন আজকে একটা নোটিফিকেশন করে বলছে বাংলা ভাষায় কথা বললেই তাদের ডিপোর্ট করে দাও, ডিপোর্টেশন। কেন? আমি গুজরাটিও জানি, মারাঠিও বলতে পারি, পাঞ্জাবিও বলতে পারি, আসামিজও বলতে পারি। তার কারণ যত ভাষা শিখি তত ভালো। উর্দুও বুঝতে পারি, হিন্দিও বলতে পারি, ভালো না বললেও মোটামুটি কাজ চালিয়ে যাওয়ার মতো। পড়তেও পারি, সংস্কৃতও পড়তে পারি, কারণ আমাদের সময় ক্লাস 8 পর্যন্ত সংস্কৃত পড়ানো হতো। নর নর নড়া, আমরা বলতাম বেঞ্চির ওপর দাঁড়া। কী করে ভুলবো? আসামিস ভাষা বাংলায় কোনো পার্থক্য নেই, একটুই। মমতা বন্দ্যোপাধ্যায় সংস্কৃত জানেন, বিভিন্ন ভাষা জানেন, মারাঠি, তামিল, আমি জানি না আর কি কি জানেন। তিনি এই সংস্কৃতে পড়েছেন, নর নর নড়া। তারপর তিনি তারা নাকি বলতেন মজা করে বেঞ্চের ওপর দাঁড়া। কিন্তু আমার বক্তব্য হচ্ছে কোনো ভাষার দরকার নেই মাননীয়া। আপনি বাংলা ভাষা নিয়ে যে বিশাল বিপ্লব করতে চাইছেন বলে দাবি করছেন, যদিও সেটা আমি আবারও বলি শুধুমাত্র সংখ্যালঘুদের কথা মাথায় রেখে। কোনো হিন্দু বাঙালি কোথাও কোনো হ্যারাসমেন্টে, হেনস্থার মুখে পড়েনি।
তারপরও আপনার রাজ্যে এসে এত এত মানবিক কথা শোনার পরে রাজ্যে এসে আমি জানি না তাহলে কি হিন্দিতে সমস্যা হয়ে গেল হিন্দিভাষী বলে, নাকি গেরুয়া বসনের সমস্যা হয়ে গেল, নাকি আসলে সমস্যাটা হিন্দুত্বে, হিন্দু শব্দে সমস্যা, যাবতীয় যা কিছু তা এ রাজ্যের হোক ভিন রাজ্যের হোক প্রতিবেশী দেশে হোক বাংলাদেশে হোক, হিন্দু ইস্যুতে মুখে কুলুপ, হিন্দু ইস্যুতে কঠোর অবস্থান, কোনটা সত্যি? আরো একটা বক্তব্য শুনে আমি আসছি আজকের আলোচনায়, শুনুন। উড়িষ্যা ভাষাও বুঝি, খাউন্তি করন্তি যাওন্তি, কিন্তু ঝগড়া না করন্তি, আমাদের লোকেদের উপর অত্যাচার না করন্তি। এটা তো আমি বারবার সবাইকে বলবো। আমার এখানে যাদের নিয়ে যাওয়া হয় মজদুর, তারা স্কিল মজদুর, তারা না থাকলে তাদের কাজ হবে না বলে নিয়ে যায়, দয়া করে নয়। আর আমাদের এখানেও জেনে রাখুন, আমি একবার নয় বারবার বলবো, 1.5 কোটি বাইরের স্টেটের লোক এখানে কাজ করে, আমরা খুশি যারা কাজ করে। सेंट्रल गवर्नमेंट को याद होना चाहिए हमारा स्टेट में भी 1.5 करोड़ से ज्यादा माइग्रेंट वर्कर्स है, वो हमारा लिए काम करते हैं देश के लिए, हम उसका कभी ऐसा नहीं करते हैं। तो आप क्यों, हमारा 22 लाख अगर बाहर में है तो हमारा इधर में 1.5 करोड़ है, सोच लीजिए। हम इज्जत देता है और आप बेइज्जत करते हैं, इसी में क्या चलेगा? इसी में देश चलेगा? মমতা বন্দ্যোপাধ্যায় উড়িষ্যার ভাষা বোঝেন, উড়িষ্যার ভাষায় তিনি বলছেন যে ঝগড়া না করন্তি, তিনি আরো কিছু বলছেন যে উড়িষ্যা ঝগড়া আমাদের ওপর লোকের ওপর অত্যাচার না করন্তি। আমি জানি না যে যোগী আদিত্যনাথ কি বলবেন, নাকি আসলে আমি শেষ যে বক্তব্য শোনালাম সেখান থেকে কোথাও আমি পরিযায়ী প্রতিহিংসার একটা প্রতিফলন শুনতে পেলাম কিনা, পরিযায়ী প্রতিহিংসার তত্ত্ব শুনতে পেলাম কিনা আমি বোঝাতে পারছি না। মাননীয় যাদের কথা বলছেন সংখ্যালঘুদের কথা, আর এখানে এসে যে পরিযায়ী পুণ্যার্থীরা হেনস্থার সম্মুখীন হলেন তার দায়টা কে নেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন? আমি সরাসরি আসবো আজকে আলোচনা। আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র সজল ঘোষ, রয়েছেন আমার সঙ্গে 3 সাধু সন্ত, রয়েছেন হিন্দু জাগরণ মঞ্চের প্রবক্তা সঞ্জয় শাস্ত্রী মহারাজ, রয়েছেন হিন্দু সন্ন্যাসী স্বামী রামানন্দ তীর্থ এবং রয়েছেন বঙ্গীয় হিন্দু সেনার প্রতিষ্ঠাতা স্বামী অম্বিকানন্দ মহারাজ। আমি আশা করি 3 সাধু সন্তকে শোনাতে পারলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এবং একই সঙ্গে এ রাজ্যে এসে হয়তো শুধুমাত্র অপরাধ হিন্দি ভাষা বা শিবভক্ত হওয়া, শ্রাবণ মাসের শিবভক্তদের এই হেনস্থার ছবিটা আমাদের রাজ্য থেকে প্রত্যাশিত কি? আমার সঙ্গে আরো একজন রয়েছেন স্টুডিও বাইরে থেকে, রয়েছেন আইনজীবী এবং তৃণমূল কংগ্রেসের পক্ষে কথা বলেন যিনি নীলাদ্রি ভট্টাচার্য। তার কাছে আমি উত্তর চাইবো যে এই বিচারিতা কেন, এই পরিযায়ী প্রতিহিংসা কেন, এত মানবিক কথা বলে, এত করন্তি যাওন্তি খাওন্তি, এত হিন্দির কথা বা ভাষা বলে, তামিল মারাঠি গুজরাটি ওড়িশা সর্বধর্ম সর্বভাষা সমন্বয়ের কথা বলে নিজের রাজ্যে ভিন্ন ভাষার হিন্দু ধর্মে বিশ্বাসী পুণ্যার্থীদের ওপরে এই ধরনের অত্যাচার কেন? ইতনা অত্যাচার কিউ করতে হ্যাঁ মাননীয়া? আমারও ওরকম মাননীয় ভাষাতেই রিপ্লাই দিতে ইচ্ছে করছে। ইনফ্যাক্ট এনিওয়ে কি বলবো, আমি সজল বাবুকে দিয়ে আজকে শুরু করতে চাইছি না, আমি একটুখানি মহারাজদের দিয়ে শুরু করি, যারা 3 জন সাধু সন্ন্যাসী রয়েছেন। কি বলবেন সঞ্জয় শাস্ত্রী মহারাজ? আমার তো প্রথম কথা ভাবতে অবাক লাগে যে আমরা বাংলায় একটা চলমান শব্দ কল্পদ্রুম বলে একটা গ্রন্থ আছে, তো বাংলায় একটা নতুন চলমান শব্দ কল্পদ্রুম, ডিকশনারি আমি বলবো না, তিনি মাল্টি ট্যালেন্টেড, সমস্ত ভাষা জানেন, খুব ভালো কথা। খাউছি যাউছি এটা নাকি উড়িয়া, যাই হোক খুব ভালো বিষয়। কিন্তু বিষয় হচ্ছে এই যে প্রান্তবাদের ভাষাবাদের বিষ উদ্গার করছেন, এটা কিন্তু অত্যন্ত ভয়াবহ একটা দিক, কারণ বাংলার সংস্কৃতি এটা নয়। ঠাকুর রামকৃষ্ণের 10 জন পার্শ্বদ সন্ন্যাসী শিষ্যের মধ্যে একজন সন্ন্যাসী শিষ্য কিন্তু বিহারের মানুষ ছিলেন, তো এটা বাংলার সংস্কৃতি নয়। যারা বাংলা সংস্কৃতির অত্যন্ত ধামাধারী তাদের যদি বলা হয় যে বলুন তো রামজয় তর্কভূষণ অতিশয় অকুতভয় পুরুষ ছিলেন, তার মানে কি, তারা কিন্তু আদৌ বলতে পারবেন না। তারা বাংলা মানে, তাদের কাছে বাংলার সংজ্ঞা হচ্ছে আমি সকালবেলা উঠে গোসল করে খালার বাড়িতে দাওয়াত খেলাম, আসেরে ফুফার বাড়িতে নাস্তা করব। এই হচ্ছে বাংলা ভাষার সংজ্ঞা তাদের কাছে। তো আজকে শিব শ্রাবণ মাসের যারা কাওয়াড় যাত্রা, শিব ভক্তদের ওপরে যে হেনস্থা হলো, এটা অত্যন্ত নক্কারজনক, নিন্দনীয়।
নিন্দনীয় এই কারণেই, কারণ আমাদের এখানে একটা প্রথা আছে যে বহু মানুষ এখান থেকে জল নিয়ে সুলতানগঞ্জ থেকে জল তুলে বাবাধামে যান, আবার ওইদিককার মানুষ বাবাধাম থেকে কলকাতা কা কালী অর্থাৎ মাকে দর্শন করতে আসেন, যেহেতু বাংলাটা কালিকা ক্ষেত্র, শক্তিপীঠ কালিকা ক্ষেত্র, বাংলা কালিকা বঙ্গ দেশে আমাদের এরকম শাস্ত্রে মান্যতা আছে। তো বাংলা যেহেতু কালিকা ক্ষেত্র, বাংলায় মানুষ আসেন কালীকে দর্শন করতে, তারাপীঠ বিভিন্ন শক্তিপীঠে বা দক্ষিণেশ্বর বা কালীঘাটে দর্শন করতে আসেন। এটা বরাবর হয়ে এসেছে, এটা আজ নয়। আপনি যদি চৈতন্য মহাপ্রভুর পিরিয়ডে তাকান, দেখবেন সেইখানে চৈতন্য লীলাতে উড়িয়া গৌড়িয়া মিলন বলে একটা বিরাট লীলা আছে, মানে উৎকলের মানুষ এবং গৌরবঙ্গ থেকে যাওয়া সেই সময় রথযাত্রায় ভক্তরা, তাদের একটা মিলন। এটা বাংলার সংস্কৃতি নয়। এটা করে উনি যেটা করতে চাইছেন, ভীষণ রকম প্রান্তবাদের বিষোদ্গার তিনি করছেন, ভাষাবাদের বিষোদ্গার তিনি করছেন। এর পরিণাম কিন্তু খুব একটা সুখকর হবে না, কারণ মাথায় রাখতে হবে বহু পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে করে কমে খান, তাদের পেট ভাতের প্রশ্ন যদি হয় তার সাফার কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী করবেন, তার জন্যে তিনি দায়ী থাকবেন। কারণ এই প্রান্তবাদের বিষ তিনি যে মিশিয়ে দিচ্ছেন সাধারণ মানুষের মধ্যে, এটা কিন্তু শ্রেয়কর নয়। আমি অম্বিকানন্দ মহারাজের কাছে আসবো। শুধুমাত্র পরিযায়ী শ্রমিক নয় মহারাজ, আমি বলছি উত্তরপ্রদেশ তো যোগীর রাজ্য, তো আমি বলছি উত্তরপ্রদেশে আমরা যাই না, আমরা বলি আমাদের বার্ধক্যের বারাণসী, আমাদের কাশী, বার্ধক্যের বারাণসী থেকে শুরু করে হরিদ্বার থেকে শুরু করে অযোধ্যার নতুন মন্দির হয়েছে, আমরা যাই না। আমি নিজে অযোধ্যা মন্দিরের কভারেজে 1 মাসের উপর সেখানে থেকে দেখেছি কত পরিমাণ হিন্দু বাঙালি সেখানে গিয়ে ব্যবসা করছে। এই বারাণসীতে গিয়ে দেখেছি হোটেল ব্যবসা করছে, আমি হরিদ্বারে দেখেছি ফুল থেকে দোকান থেকে বিভিন্ন বিষয় নিয়ে তাদের দোকান রয়েছে, কত মানুষ সেখানে রয়েছেন, ব্যবসা করছেন। এরপর আমরা যেভাবে কোথাও যাই, আমাদের মনে হয় বেনারস বারাণসী আমাদের দ্বিতীয় বাড়ি, আমরা হরিদ্বারে যাই, হরিদ্বারের সামনে গিয়ে গঙ্গা আরতি দেখে আসি, আমরা অযোধ্যা মন্দিরে এখন যাচ্ছি। যদি এই একই জিনিস আমাদের সঙ্গে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামবেন না, কারণ ভিন রাজ্যে যদি হিন্দু বা কোথাও বিপদে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামবেন না। উনি নেমেছিলেন রাস্তায় শুধুমাত্র সংখ্যালঘু পরিযায়ীদের জন্য, আর তার সঙ্গে উনি প্রতিহিংসার বার্তা দিয়েছিলেন যে ইধার ভি 1.5 করোড় সে উপর বাহার কা আদমি হ্যায়, যদি আমরা কিছু করে থাকি। আমি দেখতে উনি বার্তা দিলেন কি দিলেন না, সঙ্গে সঙ্গে আমি অ্যাকশন দেখতে পেলাম। পুণ্যার্থী তারা এসেছেন তারাপীঠে মায়ের দর্শন করতে, কেন তাদেরকে হ্যারাস করা হবে, কেন তাদেরকে জাল রসিদ দেওয়া হবে? এই হ্যারাসমেন্টের দায় কে নেবে? অম্বিকানন্দ মহারাজ। স্বর্ণালী, বলি প্রথমে সমস্যাটা কোথায়। আপনি যে কথাটা দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করে দিলেন, সমস্যাটা কোথায় না, সমস্যাটা হচ্ছে সেখানেই যে যারা আটক হয়েছিলেন, যাদের বাসকে আটক করা হয়েছিল, তারা কোথা থেকে এসেছিলেন না উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে যারা চক্ষুশূল, যাদের প্রতি তিনি চক্ষুশূল, তাদের মধ্যে দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পরেই যার স্থান, তিনি হচ্ছেন যোগী আদিত্যনাথ, অর্থাৎ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। শুধু তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নন, উত্তরপ্রদেশকে উত্তম প্রদেশ বানিয়েছেন এরকম একজন যশস্বী গেরুয়া বস্ত্রধারী সন্ন্যাসী রাজা মুখ্যমন্ত্রী। তিনি দেখিয়েছেন যে ভারতবর্ষের বৃহত্তম রাজ্যে কিভাবে শান্তি স্থাপন করতে হয়, কিভাবে গুন্ডামি, বদমাশি, মাফিয়ারাজ এবং নারীদের ওপরে অত্যাচারকারী ষড়যন্ত্রকারীদেরকে কীভাবে শিক্ষা দিতে হয়। সেটা গাড়ি উল্টে হতে পারে, সেটা জেলের মধ্যে হতে পারে। তো মাননীয় আদিত্যনাথজির ওপরে রাগটা আজকে থেকে নয়, বরাবরই আছে। এবার আসি আটক করার ঘটনা। প্রথমে ইসলামপুরে ন্যাশনাল হাইওয়ে 34-এর ওপরে ওই বাসটিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই বাসের তাদেরকে একটি চালান দেওয়া হয়। সেই চালানটা পরবর্তীকালে যখন ওই বাসটি রামপুরহাটের কাছাকাছি আসে, তখন সেই চালানটাকে পরিবহন দপ্তর এবং পুলিশ প্রশাসন যারা বাসটিকে থামায় তারা বলে যে ওই চালানটি জাল চালান। তাহলে জাল চালানটা পেলেন কোথা থেকে? পশ্চিমবঙ্গের মধ্যে। পশ্চিমবঙ্গে জাল জালিয়াতি চুরি চুরির ইতিহাস তো নতুন নয়, প্রতিদিনই খবরের কাগজ এবং আপনাদের সাংবাদিকদের দৌলতে আমরা দেখতে পাই। এমনি তো শিল্পের জন্য কেউ আসছে না, সিনেমা করতে আসছে না, এরপরে পুণ্য করতেও কেউ আসবে না এখানে। পুণ্য করতে রাজ্যে ঢুকলে তাদেরকে জাল রসিদ দেওয়া হয়, আর তারপর সেই রসিদ ধরা পড়ার পর তাদেরকে 2 লক্ষ টাকার চালান কাটা হয়। আমি আপনার এই প্রতিবেদনের মাধ্যমে এখানে বসে সরাসরি পশ্চিমবঙ্গ পুলিশকে চ্যালেঞ্জ করে বলছি, প্রতি বছর ধর্মতলাতে, শহীদ মিনারে
সিদ্দিকুল্লাহ চৌধুরী থেকে শুরু করে, তহা সিদ্দিকী থেকে শুরু করে মুসলিম ইমামদের যে সমস্ত বড় বড় প্রতিবাদ সভা, কখনো সিএর বিরুদ্ধে, কখনো নুপুর শর্মার বিরুদ্ধে, যারা রাস্তায় নামে, তাদের রাস্তায় নামার পর যখন বাস ভর্তি, লরি ভর্তি মুসলিমরা বিভিন্ন জায়গা থেকে আসে, পশ্চিমবঙ্গ পুলিশ যদি বাপের বেটা হয় তাদের চালান চেক করে দেখাতে পারবে, তাদের গাড়ির পারমিট দেখাতে পারবে। যদি সেটা দেখাতে পারে তাহলে বুঝবো পশ্চিমবাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় যে সম্প্রীতির কথা বলেন সেটা সত্য, নালে পুরোটাই মুখোশ, ভণ্ডামি এবং মিথ্যাচার। এটা একদম সরাসরি বলতে চাই আপনাকে। চালান হচ্ছে ফেস টুপি, তাদের চালান ফেস টুপি। আমি সত্যি বলছি, ভাঙড় থেকে ফুরফুরা শরীফে যদি কেউ পুণ্য অর্জন করতে যান, সেই বাসকে ডানকুনিতে আটকাতে পারবে তো পুলিশ? বা অন্য কোনো কারণ, অন্য কোনো জায়গায় যদি অন্য কোনো রাজ্যে যায়, যদি অন্য ধর্মের কোনো বাস হয়, এই রাজ্যের পুলিশ আটকানোর সাহস দেখাতে পারবে? কোনোদিন পারবে না। শুধুমাত্র শিব ভক্ত বলে, শুধুমাত্র তারাপীঠ দর্শনে এসেছে বলে একটা গোটা দিন এখানে রয়েছেন স্বামী রামানন্দ তীর্থ, একটা গোটা দিন 24টা ঘন্টা সেখানে ছোট ছোট শিশু ছিল। আমি সেই ভিজুয়াল নিজে দেখেছি, ছবিগুলো দেখেছি, যেখানে আমাদের রিপোর্টাররা পাঠিয়েছেন জেলা থেকে। ছোট ছোট শিশু, মহিলা, তারা শুধুমাত্র পুণ্য অর্জন করে জল ঢেলে, অনেকেই সারাদিন ধরে উপোস করে রয়েছেন, তার আগে 3 দিন 10 দিন ধরে তারা অল্প খাচ্ছেন, সেদিনকে তারা সারাদিন উপোস করে রয়েছেন, তারপর সারাদিন তারা নির্জলা হয়ে রইলেন, এই বাসের মধ্যে চত্বরে আটকে রইলেন। তারা নামতে পারলেন না, তাদেরকে আটকে রাখা হলো, এদিক ওদিক তারা যেতে পারলেন না, তারা খেতে পারলেন না, তারা কোনো শৌচকর্ম করতে পারলেন না। এটা কি ধরনের হেনস্থা? এটা কি ধরনের মানসিকতা? এটা কি পরিযায়ী প্রতিহিংসা? মানে অন্য রাজ্যে রোহিঙ্গা ধরা পড়েছে, তার জন্য এই রাজ্যে পুণ্যার্থী এসে তাদের হেনস্থার শিকার হতে হবে? বিষয় হলো এই যে ঘটনাটা ঘটেছে এটা চোখে পড়ে গেছে বলে, তবে বিভিন্ন সময় গঙ্গাসাগরে তারকেশ্বরের সময়, ছাড়া বিষ্ণুপুরে যখন মেলা হয়, বা মালদাতে বুলবুল চণ্ডী, দক্ষিণ দিনাজপুরে বল্লাকালী, এবং বিভিন্ন সময় কালীঘাটেও, বিশেষ করে গঙ্গাসাগরে যখন সঙ্গমের সময় হয়, এবং অন্যান্য রাজ্য থেকে বিশেষ করে বিহার, উত্তরপ্রদেশ থেকে তো প্রচুর বাস আসে, এই ঘটনা কিন্তু সেইখানে প্রতিদিনই হয়। পুরো শীতকালটা জুড়ে যতদিন ধরে এই গঙ্গাসাগরে স্নান চলে, বিহার উত্তরপ্রদেশের বাসদেরকে আটকে রেখে ওখানকার লোকাল রাজনৈতিক নেতারা তাদেরকে বিভিন্ন রকমভাবে হ্যারাস করা, তাদের কাছ থেকে টাকা নেওয়া, তাদেরকে ওখানে ডিস্টারবেন্স ক্রিয়েট করা, এবং এই করে 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 আস্তে আস্তে কিন্তু দেখবেন এই যারা তীর্থ করতে আসে তীর্থযাত্রীদের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। আর উনি যে এত কথা বলছেন গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের জনগণের প্রতি বা প্রশাসনের প্রতি, আপনাকে বলি, জগন্নাথ পুরীতে, বৃন্দাবনে, গুজরাটের জয়পুরে যে রাজা মানসিংহের মন্দির, প্রতিষ্ঠিত মন্দির রয়েছে, সেই সমস্ত জায়গায় কিন্তু বাঙালি সেবায়েতদের একদম নির্দিষ্ট দায়িত্ব রয়েছে। জগন্নাথ পুরীতে যেরকম গুন্ডিচা মার্জনের কাজ আমাদের গৌড়ীয় বৈষ্ণব বাঙালি, বাংলা থেকে ঝালি যায়, রাঘবের ঝালি গেলে তবেই জগন্নাথের কাছে অর্পণ হয় সেটা রথের সময়। বৃন্দাবনে তো বাঙালি যারা বৃন্দাবনটা আবিষ্কারই করেছেন বাঙালিরা। গুজরাটে ছয় গোস্বামী বাংলা থেকে গিয়েছিলেন চৈতন্য মহাপ্রভুর নির্দেশে বৃন্দাবনের সেই লুপ্ত তীর্থকে, মানে লীলাস্থলীকে তারা তুলে ধরেছেন আজকে মানুষের কাছে, যার জন্য কীর্তনে গাওয়া হয়, এই 6 গোসাই যবে ব্রজে কইলা বাস, রাধাকৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। বেনারসে বাঙালি টোলা আছে। আমাদের এই কলকাতায় আপনাদের খবরের মাধ্যমে দেখানো হচ্ছিল তিলজলা পার্ক সার্কাস অঞ্চলে গুলশন, কোহিনুর এরকম জাতীয় নামের কলোনি হচ্ছে, কিন্তু অন্য জায়গায় কোনো হিন্দুত্ববাদী বা বুনিয়াদি হিন্দু কোনো জনগোষ্ঠীর কিন্তু কলোনি বাংলায় তৈরি হয়নি। বেনারসে বাঙালি টোলা আছে, বাঙালি টোলা ইন্টার কলেজ পর্যন্ত রয়েছে। এরকম দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে? হরিদ্বারে কে জানে না, দাদা বৌদির হোটেলের নাম কে জানে না? সেইগুলো সেখানে সমস্ত ভাতের হোটেল থেকে আরম্ভ করে বেনারসে বা অন্যান্য তীর্থক্ষেত্রে, প্রয়াগে, মধ্যপ্রদেশের ওমকারেশ্বর, মহাকালেশ্বরে পর্যন্ত বাঙালিরা গিয়ে সেখানে পরিষেবা দিচ্ছে। বিষয়টা হলো শিল্পে লোক আসা বন্ধ হয়ে গেছে, পর্যটনের লোক আসা বন্ধ হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়গুলোর যা অবস্থা, র্যাঙ্কিং, সেখানে পড়াশোনা করতে ছেলেমেয়েরা আসছে না, কারণ বিশ্ববিদ্যালয় কলেজে রেপ হচ্ছে। এবার তীর্থ করতেও লোক আসবে না। আমি তো বলছি, কোথাও কি গোটা দেশের কাছে বা গোটা বিশ্বের কাছে, সব জায়গায় আজকাল বিদেশেও আলোচনা হয়, বাংলাদেশে আলোচনা তো আগেই হতো, পশ্চিমবঙ্গটা কি হিন্দুদের জন্য খুব একটা সেফ নয়? পশ্চিমবঙ্গে থেকে হিন্দুদের একটা ত্রাসের জায়গা তৈরি হচ্ছে, আমি জানি না। এখানে কোথাও শিবের মাথায় জল ঢালতে আসবে, পুজো করতে আসবে, এখানে মায়ের দর্শনের জন্য আসবে, শক্তিপীঠ দেখতে আসবে, তাতে রাজ্যের পুলিশের সমস্যা কোথায়? গেরুয়াতে সমস্যা, হিন্দুত্বের সমস্যা, হিন্দি ভাষায় সমস্যা, কোনটাই সমস্যা? নীলাদ্রিবাবু আমার সঙ্গে রয়েছেন, যদিও দূরে রয়েছেন। নীলাদ্রিবাবু, এটা কি ধরনের ঘটনা ঘটলো? আপনি এগুলোকে সমর্থন করেন? জানি আমি শাসকের পক্ষে আপনি কথা বলেন।
নীলাদ্রি ভট্টাচার্য। শোনো স্বর্ণালী, যেটা বলছো প্রথমত আমি এই জিনিসটাকে সমর্থন করি না, কিন্তু একটা জিনিস তুমি এটা মেনে নাও যে গভর্নমেন্ট এদের এগেনস্টে কারোর এগেনস্টে যেভাবে বলছো সেটা নয়। এই যে বাসটাকে আটক করা হয়েছিল এটাকে মোটর ভেহিকেল অ্যাক্টের সেকশন 192 বলে যে কোনো গাড়ি যদি ইন্টারস্টেট পারমিট ছাড়া আসে সেখানে ওটাকে ফাইন করতে পারে। দ্বিতীয়ত, আজকের দিনে টেকনোলজি যেটা হয়ে গেছে, আরটিওদের কাছে বাহন বলে একটা সফটওয়্যার আছে যেটা মোবাইলে দেখে দিতে পারে এই গাড়িটার এগেনস্টে কতগুলো কেস ভারতবর্ষে পেন্ডিং আছে। এটা কিন্তু তোমার চ্যানেলের মাধ্যমে যেটা বলতে চাই, বাসটার মধ্যে শরণার্থী থাকুক কি কেউ থাকুক, আটক করা হয়েছে বাসটাকে, বাসের মালিক, বাসের চালক। ভেহিকেল হ্যাজ বিন সিজড, not the pilgrims. Absolutely right. Number two. এবার আমাকে বলুন যে কি পাওয়া গেল তাহলে? আমাকে 30 সেকেন্ড দাও, শেষ করে দিচ্ছি। আপনি যখন এত বিভিন্ন অ্যাপ এবং ওয়েবের মানে পোর্টালের কথা বলছেন তাহলে 30 সেকেন্ড পাওয়া গেল। দ্বিতীয়ত, এই যে পারমিটটা বলছে ইন্টারস্টেট পারমিটটা, আজকের দিনে এই ইন্টারস্টেট পারমিটটা অনলাইন হয়ে গেছে। এভরিথিং মোটর ভেহিকেল অ্যাক্টে আজকে কোনো লাইসেন্স পেতে গেলে এটা অনলাইন পেমেন্ট হয়। তো এই পারমিটটা এই বাসটাকে বাইরের থেকে যেখান থেকে হোক অনলাইনে নেওয়ার কথা। এটা রাস্তায় কে দিল কি চেকপোস্টে কে দিল সেটা ম্যাটার করে না। আর জালি পারমিট মানে আপনি বলছেন যে রাস্তার চেকপোস্টে গাড়ি থামানো হয় না, যদি দিয়ে থাকে বাসের ড্রাইভার নেওয়াই উচিত হয়নি, কারণ এটা আমার কাছে কিন্তু ভিজুয়াল আছে নীলাদ্রি বাবু, আমি দেখাতে পারি আপনাকে ভিন রাজ্যের বাস লরির সঙ্গে কি করা হয় রাজ্যে। এই রাজ্যের পুলিশরা রাস্তায় গাড়ি থামিয়ে কি করতে পারে, আমার কাছে কিন্তু ভিজুয়াল রয়েছে। দেখাচ্ছ স্বর্ণালী, সেটা আমিও দেখেছি, সেটা দেখাচ্ছ সেটা নয়। পারমিটের ক্ষেত্রে পারমিটটা অনলাইন হয়ে আসবে আর ইন্টারেস্টেড আসতে গেলে সেই পারমিটটা থাকবে। আর এই যে 1 লক্ষ 2 লক্ষ টাকার আশেপাশে যে চালানটা কেটেছে, এই চালানটা খালি বেঙ্গলের জন্য নয়, এই বাসের এগেইনস্টে যেখানে যেখানে ইন্ডিয়াতে ভায়োলেশন আছে তার চালানটাকে বলে যে আরটিও সিজ করবে সেই আরটিওটাকে নেবে। আলটিমেটলি যেটা হলো, যখন এই বাসটা দিতে পারলো না, এই বাসটার থেকে আন্ডারটেকিং নিয়ে ছাড়া হলো যে তুমি এটা উত্তরপ্রদেশে গিয়ে চালানটাকে জমা করবে, আর এই আন্ডারটেকিংটা বাহন সফটওয়্যারে উঠে যাবে। আগামীবার যদি এই বাসটা চালান না দিয়ে আবার ধরা পড়ে, তখন এই 2 লক্ষ টাকা প্লাস এক্সট্রা টাকাটা হবে। বেশ, আপনি সিস্টেম বোঝালেন, আমি জিজ্ঞাসা করলাম যে রাস্তায় চালান কাটা হয় কিনা, আপনি বলছেন সবটাই অনলাইন যে হয় না, তাহলে নীলাদ্রি বাবু আপনি বেরিয়ে একটু আপনার রাজ্য সড়ক ধরে বিভিন্ন জায়গাতে এগিয়ে যান, তাহলে বিভিন্ন চেকপোস্ট আপনি পাবেন। আর 2 নাম্বার এই যে মুচলেখা দেওয়া হলো, সেই মুচলেখাটা কখন দেওয়া হলো? সেটা যখন ওরা বলেছে যে দিতে পারবে না, আলটিমেটলি যখন তারা তো সকালেই বলেছে পুণ্যার্থীর বাসটা 2 লাখ টাকা কোথা থেকে দেবে, সারা দিন অপেক্ষা করানো হয়। স্বর্ণালী, তুমি সারাদিন অপেক্ষা করানো হয়। আপনি বোধহয় শুনুন নীলাদ্রি বাবু, আমি বলতে বাধ্য চাইছিলাম না বলতে, আমি চাইছিলাম না, আপনি আমাকে যদি রাস্তার নিয়ম দেখান, আমি চাইছিলাম না বলতে, বাট আপনি বলতে বাধ্য করছেন। আপনি ঈদ মহরমের দিন চলে যাবেন বিভিন্ন শহর কলকাতার বড় বড় রাস্তার মোড়ে, আপনি আমাকে বলবেন যে কটা বাইক নিয়ম মেনে চলে, কটা বাইক সিগন্যাল ফলো করে, কটা বাইক হেলমেট পরে যায়, ভিজুয়াল আছে আমার কাছে। গোটা রাজ্যের মানুষ এই ভিজুয়াল দেখেছে, আপনাদের দ্বিচারিতা গোটা রাজ্যের মানুষ দেখেছে। আপনি রোড সিস্টেম দেখাচ্ছেন, গেরুয়া দেখলে সমস্যা, আমি আসছি নীলাদ্রি বাবু, আমি আসছি। আপনি দেখেননি, আপনি জানি না, আপনি সারা বছর বোধহয় বিদেশে থাকেন, আপনি বিদেশে থাকেন বোধহয় সারা বছর। আমি সজল ঘোষের কাছে আসি। সজল বাবু, আপনি এদেশে থাকেন তো, এই রাজ্যে থাকেন তো, আপনি বিভিন্ন অন্য ধর্মের অনুষ্ঠানে বিভিন্ন রাস্তা সিগন্যাল ফিগনাল দেখেন তো, আর নাকি চেকপোস্ট কোথাও দেখতে পান না, সব নাকি অনলাইনে গাড়ি ঢোকে নাকি, বালি ভর্তি গাড়ি, সিমেন্ট ভর্তি গাড়ি, লরি সব ভিন রাজ্য থেকে আসে, সব কি অনলাইনে আসে নাকি বলুন তো? না, প্রথমে আমি হাত জোড় করে বলবো নীলাদ্রি দা, আমি ঝগড়া না করুন, আমি ঝগড়া টগড়া করবো না আজকে। আপনি ঠিক বলেছেন, কিন্তু বাপের জন্মে আপনি এত বড় একজন উকিল, নামজাদা এত বড় উকিল, আপনি বাপের জন্মে শুনেছেন গাড়িটার যা দাম সেই দামের ফাইন হয়েছে? আপনি শুনেছেন কিনা? আপনি এখন বলবেন না, আমি এতক্ষণ দর্শকের ভূমিকায় ছিলাম। আমি আপনাকে বলি যে এই গাড়িটার গায়ে যদি শুধু লেখা থাকতো হজ যাত্রী, যদি লেখা থাকতো হজ যাত্রী, যেখানে খুশি যাক, যেখানে ইচ্ছে যাক, কালীঘাটে ঢুকে যাক, রাইটার্স বিল্ডিং এ ঢুকে যাক, নবান্নে ঢুকে যাক, সরকারের বাবার ক্ষমতা ছিল না এদের আটকা।
এই কথাটা আপনি মানেন কি মানেন না? আমি আপনাকে কতগুলো কথা বলছি যে আপনি এম পরিবহনের কথা বললেন, এটা না আজকাল আমরা সবাই জানি। আমি বলছি আপনি আমাকে বলুন, কদিন আগে, মাসখানেক আগে আমি একটা দেখিয়েছিলাম, বরানগর অঞ্চলে অটো চলছে, অটোতে যে নাম্বার লাগানো আছে সেগুলো দেখা যাচ্ছে বড় বাসের নাম্বার, ছোট হাতির নাম্বার, টাটা সুমোর নাম্বার, এই ধরনের নাম্বার দিয়ে চলছে। এবং এই আমি আপনাকে বলছি দায়িত্ব নিয়ে এখান থেকে বেরিয়ে, আজকে এম পরিবহন সবার মোবাইলে আছে, যত পুলিশের গাড়ি দেখবেন তার পেছনের নাম্বারটা সঙ্গে সঙ্গে এম পরিবহনে দিয়ে দেখুন, কোনো গাড়ি দেখবেন তার অফিসিয়াল কাগজপত্র কিচ্ছু পাবেন না, কোনো গাড়িতে পাবেন না। এটা আপনি মানেন কি মানেন না? যদি না মানেন নিজে পরীক্ষা করে নেবেন, পেলে আমায় দেখাবেন। আচ্ছা, মুখ্যমন্ত্রী কতগুলো কথা বলেছেন, না না পরে দেবেন পরে দেবেন পরে দেবেন। মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন অ্যাপ্রোপ্রিয়েট কথা বলেছেন, নর নর নড়া কানটা ধরে বেঞ্চির ওপর দাঁড়া। মানে প্রথম দিন থেকে যে ওনার প্রতি শিক্ষকদের যে কি ধারণা ছিল, এটা উনি আজকে নিজের মুখেই স্বীকার করে নিয়েছেন, তার জন্য ওনাকে ধন্যবাদ দিই। স্কাই ওয়াক ঘুরে আসুন। আচ্ছা, যোগীকে কখনো বলতে শুনেছেন যে কুম্ভ মেলায় ঘুরে আসুন? কাউকে বলতে হয়নি, মানুষ এমনিই গেছে। ওনার স্কাই ওয়াকে মানুষ যাচ্ছে না বলে ওনাকে এই ধরনের ঘুরে ঘুরে প্রচার করে বলতে হচ্ছে। হ্যাঁ, কালকে আমি বলছি যে মমতা ব্যানার্জির ভাষণ একটা ফুল এন্টারটেনমেন্ট প্যাকেজ। আমি 21শে জুলাইয়ের জন্য অপেক্ষা করে আছি। আমি ভেবেছি আমি উত্তরকন্যা যাব না, আমি মমতা ব্যানার্জিকে সারাদিন দেখবো উনি কি কি করেন, সেজের এ প্রান্ত থেকে ও প্রান্তে এপাং ওপাং ঝপাং করে, ফুল এন্টারটেনমেন্ট প্যাকেজ। আমি আপনাকে বলছি শুনুন, উনি একটা ভালো কথা বলেছেন যে এখান থেকে যে মজদুর যায় দে আর স্কিল্ড মজদুর। কেন স্কিল্ড মজদুর? কারণ তার বাবাও মজদুর ছিল আর তার ছেলেও স্বাভাবিকভাবে মজদুর হবে। এই রাজ্যে মজদুরকে স্কিল করানোর মতন কোনো সরকারি বেসরকারি কোনো ব্যবস্থা আপনি কখনো আজ অব্দি দেখেছেন? আমি আপনাকে বলছি, দেখবেন কালকে যখন ওই মোদিজি আসবেন দুর্গাপুরে, তারপর মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্সে বলবে বিহার থেকে লোক এনেছিল, কিন্তু একটাও বিহারি বাস ধরে দেখাতে পারবেন না, একটাও বিহারের বাস, একটাও বিহারের গাড়ি আপনি ধরে দেখাতে পারবেন না। কিন্তু আজকে উত্তরপ্রদেশের এই গাড়িটাকে ধরেছেন, আমার কোনো বক্তব্য নেই। যদি আইন অনুযায়ী অন্যায় হয় তাকে আপনি ধরেছেন, কিন্তু আমি প্রশ্ন করেছিলাম যেটা, যে গাড়ির গায়ে যদি লেখা থাকতো হজ যাত্রী, সরকারের বাবার ঘাড়ে কটা মাথা ছিল যে আটকাবে? মমতা ব্যানার্জি ভালো কথা বলেছেন যে মনুষ্যত্ব সবচেয়ে বড় ধর্ম, যেটা ওনার কাছে নেই। উনি তাই কি করেছেন, নিজের ব্যানার্জি পদবিটাকে লুকিয়ে রেখেছেন। কেন লুকিয়েছেন? মমতা থেকে মমতাজ হতে যাতে বেশি সময় না লাগে, মাঝখানে ব্যানার্জিটা যাতে প্রতিবন্ধকতার সৃষ্টি না করে। আমি বলছি শুনুন নীলাদ্রিদা, অফলাইনে হয় অনলাইনেও হয়, এই যে পারমিট অফলাইনেও হয় অনলাইনেও হয়। এরকম ছোটোখাটো ত্রুটি আগামী 21শে জুলাইয়ের যত বাস আসবে, রিপাবলিক বাংলার যদি সব সাংবাদিক যদি মোবাইল নিয়ে পেছনে পড়ে, তাহলে একটা বাসেরও পারমিট, একটা বাসেরও কাগজ কিছু দেখাতে পারবে না। পারমিট মানে কি? বাসের একটা নির্দিষ্ট রুট থাকে, বাস যে কোনো স্টেটে যে কোনো জায়গায় ঘুরতে পারে না, ইন্টারস্টেট হলেও। সেই রকম ভাবে আপনি দেখবেন কালকে বাঁকুড়ার বাস কলকাতায় আসবে, আসতে পারে না, কিন্তু কাল 21 তারিখে আসবে। তখন সরকার কোথায় থাকবে? তখন আইন কোথায় থাকবে? আইন যদি শুধু উত্তরপ্রদেশের হিন্দু ধর্মাবলম্বী মানুষগুলো যারা মাতালির দর্শনে এসেছিল তাদের জন্য হয়, তাহলে সে আইন আমরা মানি না। আইন হওয়া উচিত সকলের জন্য, আমার কোনো আপত্তি নেই। যদি কেউ অন্যায় করে থাকে, সে যে ধর্মেরই হোক, তাকে শাস্তি দিতে হবে, কিন্তু সে দেওয়ার ক্ষমতা নেই। দেখেছে লোকগুলোর গলায় কন্টি, মাথায় টিকি, কপালে তিলক, তাই তাদের সাথে এই ধরনের করছে। লুঙ্গি পরে যদি নামতো পুলিশ প্যান্টুল তুলে দৌড়াতো। এই কথাটাকে অস্বীকার করতে আমার কিছু বলার নেই, থেকেই আজকে আমাদের বাংলার এই অবস্থা। আমার সময় একদম শেষ। এখানে একবার হাত তুলছেন অম্বিকা বাবু বা স্বামী তীর্থনন্দ, একবার হাত তুলছেন আমাদের রামানন্দ তীর্থ। কি আপনি কিছু বলতে চাইছিলেন? না, আমি যেটা বলতে চাইছিলাম স্বর্ণালী, নীলাদ্রিবাবু যে বলছিলেন এত আইন কানুন এত কিছু, আপনি ঈদের দিনের কথা বলছেন, আরে ঈদের দিনেও যেতে হবে না, মহরমের দিনেও যেতে হবে না। সজল বাবুর পাশাপাশি রাজাবাজার আর আমাদের খিদিরপুর, মল্লিকপুর, মমিনপুর, মেটিয়াবুরুজে আপনি প্রতিদিন সকালবেলায় চলে যান, 10টার সময়, 11টার সময়, বিকেলবেলায় যান, মাথায় ফেস টুপি পরে একটা বাইকে 3 জন করে ঘুরে বেড়াচ্ছে। কোথায় থাকে তখন পুলিশ? কোথায় থাকে পুলিশ? কোথায় থাকে আইন? 21শে জুলাই ডায়মন্ড হারবার রোড আর যশোর রোডে দাঁড়িয়ে গেলে বড় বড় মডেলও দেখতে পারবেন, ট্রাক ভরে ভরে দেখতে পারবেন, ট্রাক ভরে ভরে, খালি টুপি পারমিট। সেইটাকে পারমিট থাকে কি? সেইটাকে সেই ট্রাকগুলো, সেই ছোট ম্যাটাডোরগুলো, সেগুলো থাকে পারমিট? আমি জানি না। আমি থ্যাংক ইউ সো মাচ। বিষয়ে একটা কথাই বলতে চাই, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি একটা কথাই বলতে চাই যে সত্যি সত্যি
যে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, একটা বিষয় কোথাও বারবার এই রাজ্য থেকে স্পষ্ট হচ্ছে, যদি কোথাও গেরুয়া বাসন দেখতে পাওয়া যায়, যদি কোথাও হিন্দুত্বের কথা শুনতে পাওয়া যায়, পুজো পাঠ অনুষ্ঠান, মন্দিরের ঘণ্টা, স্তোত্র মন্ত্র শুনতে পাওয়া যায়, তাহলে বোধহয় কোথাও সমস্যায় মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না মাননীয়া, যে এইভাবে তোষণ দিয়ে বেশি দিন মানুষকে বোকা বানানো যায় না। যেরকমভাবে শিব রেগে গেলে তাণ্ডব হয়, মহাপ্রলয় হয়, সেভাবেই কোথাও কিন্তু এই ভোটারদেরকে খেলনা ভাববেন না। তারা বোকা নয়, তারা যদি সব বুঝতে পারে ঠিক সেরকমই মহাপ্রলয়ের সম্মুখীন আপনাকেও হতে হবে। 2011-র মতো রিপিট টেলিকাস্ট, যেভাবে সিপিএমকে মানুষ শেষ সব কিছু ঝাড়ে মূলে একদম বিদায় করে দিয়েছে, সেদিন আপনাকেও দেখতে হতে পারে। এইভাবে মানুষ নিয়ে, সেন্টিমেন্ট নিয়ে, আবেগ নিয়ে ভাষা খেলা, ধর্ম খেলা, এগুলো বন্ধ করুন প্লিজ প্লিজ। একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন।